Hi guys, good day to everyone and welcome to my class. আমার নাম প্রীতি সেন আর তোমাদেরকে ARN টিউটোরিয়ালে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো আর বাড়িতে থাকছো, কিন্তু বাড়িতে থাকলেও মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, কারণ পড়াশোনা বন্ধ কখনোই থাকবে না, যাই বন্ধ হয়ে যাক। তো আগের দিন আমি কি করেছিলাম, ইন্ট্রোডাক্টরি ক্লাস, যেখানে আমি বলেছিলাম কি কি যে তোমাদের সিলেবাস কি থাকছে, কোন কোন চ্যাপ্টারে কত মার্কস আসতে পারে, কত কোয়েশ্চেন্স আসে, সমস্ত কিছু আমি বুঝিয়েছিলাম কিভাবে পড়লে বেটার হবে, এভরিথিং। আর আমি বলেছিলাম তারপর থেকে আমি চ্যাপ্টার ওয়াইজ আসবো, চ্যাপ্টার ওয়াইজই এসেছি, কিন্তু কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এসেছি কিন্তু আমি কোয়েশ্চেন সলভ করাবো। যত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এইসব সমস্ত চ্যাপ্টারগুলোর ব্যাপারে আমি নামগুলো আগের দিন বলেছি, সেই চ্যাপ্টার থেকে যেই যেই কোয়েশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট নিটের জন্য এসছে অলরেডি এবং আসার চান্সেস ভেরি হাই, আমি শুধুমাত্র সেই কোয়েশ্চেন্সগুলোই তোমাদেরকে করাবো। এতে কি হয়ে যাবে, তোমরা অলরেডি বেসিক পড়েছো, আমার কাছে এসে প্র্যাকটিস করবে, কোয়েশ্চেন্সগুলো জানবে, তোমরা নিজেরাও নোট ডাউন করবে কোন কোন কোয়েশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট, এতে আরো বেটার প্র্যাকটিস হবে। ঠিক আছে, তো চলো আজকে আমরা যে চ্যাপ্টারটা করব, মানে একদম বেসিক স্টার্ট করছি, যে স্টার্ট করছি একদম ফার্স্ট জিনিস, যে সায়েন্স অফ লাইফ অ্যান্ড ট্যাক্সোনমি, যেটা 11 এর একদম প্রথমের দিকে আছে। তো এই জিনিসটা করব, হয়তো অনেকে 9-10-এও পড়েছো, ঠিক আছে, সিলেবাস আপগ্রেড হয়ে গেছে এখন। তো আমরা কি করব, এই জাস্ট এই টপিকটার উপরে আজকে দেখবো যে কি কি কোয়েশ্চেন্স অলরেডি প্রিভিয়াস ইয়ার্সে এসছে, সেগুলোকে আমরা কি করব, ধীরে ধীরে সলভ করব। কিরকম থাকবে, এমসিকিউ আকারে থাকবে, সঙ্গে প্রত্যেকটা কোয়েশ্চেন যেখানে ডিটেল দেওয়ার দরকার আছে আমার, ডিটেল দেওয়া থাকবে, পিকচার্স থাকবে, এভরিথিং ভিজুয়ালি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তাই কি করবে, শেষ অবধি দেখবে ভিডিওটা, ভালো লাগলে কি করবে, লাইক মারবে আর কমেন্ট করে দেবে কোনো প্রশ্ন থাকলে, বা কোন চ্যাপ্টার তোমাদের বেশি মনে হচ্ছে আগে দরকার সেটা আমি করে দেবো। আর এই চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে ইনস্ট্যান্টলি নোটিফাইড হয়ে যাও যখন কোনো ভিডিও আসে। আর কোনো কথা বলা হবে না, এবার সোজা হবে ক্লাস। ঠিক আছে, চলো সবাই রেডি? তো আজকে যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স করবো নিটের জন্য, সায়েন্স অফ লাইফ অ্যান্ড ট্যাক্সোনমি থেকে। ওকে, চলো। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, হু ইজ অলসো কল দ্য ডারউইন অফ দ্য 20th সেঞ্চুরি। এটা নিটে একবার এসেছিল। তো এখানে অপশনস কি কি দেওয়া রয়েছে, লামার্ক, এর্নেস্ট মায়ার, কারোলাস লিনিয়াস না রবার্ট মে। তো তোমরা যদি এর মধ্যে কেউ জানো, যখন ভিডিওটা দেখছো চেষ্টা করবে, যাদের অলরেডি অনেকটা জানা তারা প্র্যাকটিস করবে কমেন্টে অ্যান্সার করার, যতক্ষণ আমি অ্যান্সারটা বলছি। এতে কি হবে, তোমরা দেখে নিতে পারবে, চেক করতে পারবে যে তোমরা পারছো কি পারছো না। তো ডারউইন অফ দ্য 20th সেঞ্চুরি কাকে বলা হয়, বলা হয় এর্নেস্ট মায়ারকে। তাকে দেখতে কেমন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, যাতে ইন কেস কারোর যদি মনে ইচ্ছা হয় যে এর কাকে দেখতে, ডারউইন অফ দ্য 20th সেঞ্চুরি কিরকম দেখতে ছিল, তো হি ইজ দিস ম্যান। ঠিক আছে, তো মাথায় থাকবে কোয়েশ্চেনটা, কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এখানে কিছু আমার ডিটেল বলার নেই, জাস্ট এই নামে এনাকে জানা হয়, এই কোয়েশ্চেনটা আসতে পারে বায়োলজি পার্টে, তো আমি সেটা বলে দিলাম। চলো, খুব ইজি কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করলাম, আশা করছি কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু এখনের পর থেকে এইরকমই থাকবে। ঠিক আছে, চলো। ফার্স্ট কোয়েশ্চেন বলছে যে, সেকেন্ড কোয়েশ্চেন বলছে, হোয়াট আর দ্য টুইন ক্যারেক্টার্স অফ গ্রোথ। কি বলছে, টুইন ক্যারেক্টার কি কি গ্রোথের। ঠিক আছে, সবাই জানো গ্রোথ কি। তো অপশনসে রয়েছে ইনক্রিজ ইন মাস, ইনক্রিজ ইন নাম্বারস, বোথ এ অ্যান্ড বি, আর নাকি নান অফ দিস। তো বলছে যে এই যে গ্রোথ হয়, যারা পড়েছো, তা গ্রোথের দুটো ক্যারেক্টার হয়, যেটাকে আমরা টুইন ক্যারেক্টার্স বলি। তো এর মধ্যে কি অ্যান্সারটা আছে, অ্যাবসলিউটলি, বোথ এ অ্যান্ড বি, ইনক্রিজ ইন মাস অ্যান্ড ইনক্রিজ ইন নাম্বার। তো কি বলছে, ইনক্রিজ ইন বডি মাস, বডি মাস কিভাবে বাড়ে, যখন সেল ডিভিশন হয় তখন সে তার মাধ্যমে কি হয়, বডি মাস বাড়ে। অ্যান্ড ইনক্রিজ ইন নাম্বার অফ ইন্ডিভিজুয়াল বাই রিপ্রোডাকশন আর কনসিডার্ড অ্যাজ টুইন ক্যারেক্টারিস্টিক অফ গ্রোথ। তো বুঝতে পারছো, বডি মাস প্লাস ইনক্রিজ যখন হবে বডি মাস, সেটা প্লাস হচ্ছে কি যে রিপ্রোডাকশনের মাধ্যমে নাম্বার যে ইন্ডিভিজুয়ালি বাড়ছে, যে নাম্বার কাউন্টিং নাম্বারস বাড়ছে, তো সেই দুটো মিলিয়েই কিন্তু গ্রোথটা তৈরি হয়। তো গ্রোথের দুটো ক্যারেক্টারিস্টিক বা মেইন ফ্যাক্টরস হচ্ছে টুইন ফ্যাক্টরস বা টুইন ক্যারেক্টার্স যাই বলো, মাস, ইনক্রিজ ইন মাস অ্যান্ড ইনক্রিজ ইন নাম্বার। নেক্সট কোয়েশ্চেন, গ্রোথ ইন লিভিং অর্গানিজম ইজ ফ্রম, মানে গ্রোথ যেটা হচ্ছে সেটা লিভিং অর্গানিজম হয়, একটা লিভিং অর্গানিজম একটা নন লিভিং অর্গানিজম, আমরা সবাই জানি। তো যখন স্পেসিফিক্যালি বলবে লিভিং অর্গানিজমে কোথা থেকে হয়, অপশনস আর আউটসাইড, ফ্রম ইনসাইড, বোথ এ অ্যান্ড বি, মানে আউটসাইড অ্যান্ড ইনসাইড বোথ, নাকি নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে প্রশ্নটা করছে, ভাবতে হবে, একটা ভাবার জিনিস আছে, লিভিং অর্গানিজম বলছে না নন লিভিং অর্গানিজম বলছে। যখনই লিভিং অর্গানিজম বলছে তখনই অলওয়েজ দ্য অ্যান্সার উইল বি ফ্রম উইদিন অর ফ্রম ইনসাইড। তো কি বলছে, কেন বলছে, সবসময় আমাদেরকে ব্যাকগ্রাউন্ডের থিওরি বা বেসিক যে জানা সবসময় ইম্পর্টেন্ট, নাহলে মুখস্থ বিদ্যার তো জিনিস নয়, না বুঝলে ভুলে যাবো।
তো কেন বলছি, কেন আমরা বলছি from inside? Growth in living thing is because of the different internal process occurring inside the body of the living organism, mainly because of the formation of new cells. কি বলছে যে গ্রোথটাকে কেন বলা হচ্ছে, কারণ ইনসাইড থেকে কেন বলা হচ্ছে, যেহেতু বেশিরভাগ প্রসেস আমাদের ইন্টারনালি হয়, আর ইন্টারনাল প্রসেসের ফলে কি হচ্ছে, সেল ডিভিশন হচ্ছে, প্রত্যেকটা অর্গানিজমে নতুন নতুন সেল অকার হচ্ছে বা তৈরি হচ্ছে, তার ফলে কি হচ্ছে, তারা গ্রোথটা ভিতরের দিক থেকে হচ্ছে। আরো একটা কি বলছে, দ্য ইনক্রিজ ইন নাম্বার অ্যান্ড মাস। এক্ষুনি বললাম গ্রোথের দুটো টুইন ফ্যাক্টর কি, ইনক্রিজ ইন নাম্বার অ্যান্ড ইনক্রিজ ইন মাস। তো এই দুটো ইন্ডিভিজুয়াল হচ্ছে দুটো ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রোথ। তো কি বলছে, এই যত রকম মাল্টিসেলুলার অর্গানিজম এক্সিবিট রয়েছে সমস্ত কিছু কিন্তু সেল ডিভিশনের মাধ্যমে হয়, আর তাই জন্য যেহেতু ইন্টারনাল প্রসেসের জন্যই এই গ্রোথটা তৈরি হচ্ছে, তাই জন্য লিভিং অর্গানিজম ইনসাইড। বাট এই কোশ্চেনটা যদি আবার বলতে চাই নন লিভিং অর্গানিজম, তাহলে কিন্তু সবসময় সেটা মাথায় রাখতে হবে, নন লিভিং অর্গানিজমে কিন্তু দ্য গ্রোথ অকার্স ফ্রম দ্য আউটসাইড অনলি। ঠিক আছে, চলো ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন, growth cannot be taken as a defining property of feature of living organism because কি বলছে, গ্রোথ কে কেন কোনো ডিফাইনিং প্রপার্টি বা ফিচার অফ লিভিং অর্গানিজম বলা যাচ্ছে না। অপশনসে রয়েছে, কেন বলা যাচ্ছে না সেখানে অপশন দেওয়া রয়েছে। বলছে অল লিভিং অর্গানিজম ডু নট শো গ্রোথ, সমস্ত রকমের লিভিং অর্গানিজম দেখায় না গ্রোথ, এটা একটা কারণ হতে পারে। সেকেন্ড বলছে নন লিভিং থিংস গ্রো ফ্রম ইনসাইড, এক্ষুনি আমি জাস্ট বললাম নন লিভিং, এখানে বলছে নন লিভিং থিংস যে গ্রোটা হচ্ছে সেটা ফ্রম ইনসাইড হচ্ছে, which is already incorrect. Non living things also grow, এইটা একটা পয়েন্ট। লাস্ট পয়েন্ট ইজ some living organisms do not show the process of production. তো কি বলছে যে কিছু লিভিং অর্গানিজম রয়েছে যারা কি করছে, রিপ্রোডাকশনের কোনো প্রসেস দেখাচ্ছে না। তো এই যে আমি চারটে রিজন বললাম, এর মধ্যে কোন রিজনটা হতে পারে যার জন্য বলা হচ্ছে গ্রোথ ক্যান নট বি টেকেন অ্যাজ ডিফাইনিং প্রপার্টি অর ফিচার অফ লিভিং অর্গানিজম? উত্তর হচ্ছে নন লিভিং থিংস অলসো গ্রো। তাই জন্য শুধুমাত্র গ্রোথকে লিভিং অর্গানিজমের ডিফাইনিং প্রপার্টি বলা যেতে পারে না। কাকে? Growth is synonymous with reproduction for which of the following organisms? Unicellular algae, amoeba, ব্যাকটেরিয়া, অল অফ দ্য অ্যাবভ। কোশ্চেনটা কি বলছে, গ্রোথ কোনটার সাথে সিনোনিমাস হচ্ছে, রিপ্রোডাকশন ফর হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম, মানে এখানে গ্রোথটা সমানভাবে কোনটার মধ্যে হচ্ছে, কোন ফলোইং অর্গানিজমের মধ্যে, ইউনিসেলুলার মানে এককোষী অ্যালগির মধ্যে, অ্যামিবার মধ্যে, নাকি ব্যাকটেরিয়ার মধ্যে, নাকি সবকটার মধ্যে? হচ্ছে সবকটা। স্বাভাবিক, এটা খুবই একটা ইজি কোয়েশ্চেন, যেটা সবকটার মধ্যে গ্রোথটা খুব সিনোনিমাস হয়। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট। আমি এই কোয়েশ্চেনটা বলা ভুল, আমি যা কোয়েশ্চেন করাবো অনলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সই আমি আনছি। তো এখানে এমন কোনো কোয়েশ্চেন থাকবে না মনে হবে যে দিস ইজ নট ইম্পর্টেন্ট। ওকে, তো আমি এখানে কয়েকটা ছবি দিয়ে দিয়েছি, অবভিয়াসলি তোমরা এগুলো জানো যে কোনটা কি দেখতে হয়, বুঝতেই পারছো, এটা অ্যামিবা রয়েছে, ইউনিসেলুলার অ্যালগি রয়েছে। ঠিক আছে, Sixth question, which of the following organism multiply by fragmentation? Fragmentation পদ্ধতিতে কোন অর্গানিজম গুলো কি করছে, মাল্টিপ্লাই করছে? অপশনসে রয়েছে ফাঞ্জাই, ফিলামেন্টাস অ্যালগি, না প্ল্যানেরিয়া, নাকি অল অফ দ্য অ্যাবাভ। তো তোমরা চেষ্টা করছো আশা করছি অ্যান্সার করার, আশা করছি কমেন্টে করছো বা না করলেও মাইন্ডে হয়ে যাচ্ছে অ্যান্সার। তো ইজ ইউর অ্যান্সার অল অফ দ্য অ্যাবাভ? তাহলে কারেক্ট। কারণ কি বলছে এখানে আমি একটু ডিটেল দিয়ে দিয়েছি, ব্যাপারটা আমি বলি। বাট হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, দ্য স্প্লিটিং অফ সেলস ইনটু টু পার্টস, একটা সেলে দুটো পার্টে ভাগ হয়ে যাওয়া এন্ড মেক্স নিউ বডিজ ইজ নোন অ্যাজ ফ্র্যাগমেন্টেশন। ঠিক আছে, ওই একটা সেল থেকে দুটো পার্টে, তার বডি পার্ট থেকে দুটো স্প্লিট হয়ে গিয়ে যখন দুটো সেল তৈরি করছে, দ্যাট ইজ ফ্র্যাগমেন্টেশন। Each fragmentation develops into a mature clone genetically and morphologically identical to its parent. কি বলছে, এই প্রত্যেকটা যে ফ্র্যাগমেন্ট তৈরি হচ্ছে, বা অ্যাকচুয়ালি ফ্র্যাগমেন্ট দুটো আলাদা সেল হচ্ছে, বাট যেহেতু তার সেটা মাদার সেলের অলরেডি বডি পার্ট, তাই জন্য তাকে ফ্র্যাগমেন্ট বলা হচ্ছে। তো ম্যাচিওর ফ্র্যাগমেন্ট গুলো কি হয়, জেনেটিক্যালি প্লাস মরফোলজিক্যালি সেম হয়, কারণ তার মাতৃবডি থেকেই অলরেডি সেটা ডিভাইডেড হয়েছে। তারপরে কি বলছে, ইট ইজ আ টাইপ অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অর ভেজিটেটিভ প্রোপাগেশন। আমরা রিপ্রোডাকশন যখন পড়বো, বা অলরেডি তোমরা যারা পড়েছো জানো, না জানলেও নো ওয়ারিস। তো যেটা হচ্ছে কি অ্যাসেক্সুয়াল, সেক্সুয়াল, এগুলো সমস্ত রকমের রিপ্রোডাকশন, যেন অযৌন জনন যেটাকে বলা হচ্ছে, যেহেতু এখানে কোনো একটাই প্রোডাক্টের থেকে বা একটাই মাতৃদেহ থেকে দুখানা সেল তৈরি হচ্ছে উইদাউট এনি মানে অন্য কোনো সেলসের সাহায্য ছাড়া, তাই জন্য এটা হচ্ছে কি যে বলা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা ভেজিটেটিভ প্রোপাগেশন। ঠিক আছে, the organism that multiply by fragmentation, কারা কারা ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে মাল্টিপ্লাই করে, তারা কে কে? ফাঞ্জাই রয়েছে, অলরেডি বললাম, ফিলামেন্টাস অ্যালগি রয়েছে, আর প্রোটোনিমা রয়েছে, অফ মস রয়েছে, প্ল্যানেরিয়া। এই সমস্ত কিছু হচ্ছে গিয়ে কি ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে মাল্টিপ্লাই করে।
তো হয়ে গেল 6th কোয়েশ্চেন। 7th কোয়েশ্চেন, growth and reproduction are mutually exclusive events in which of the following? গ্রোথ আর রিপ্রোডাকশন, আমাকে নিশ্চয়ই এটা ভাঙতে হবে না, এই দুটো দুজনের সাথে এক্সক্লুসিভ ইভেন্ট বলছে। কি জন্য? প্লান্টস অনলি কিসের মধ্যে হয়? প্লান্টস এর মধ্যে মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, অ্যানিমালস এর মধ্যে মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, হায়ার অ্যানিমালস এন্ড প্লান্টস মানে উচ্চ জাতের যত অ্যানিমালস এন্ড প্লান্টস আছে, নাকি লোয়ার অর্গানিজমস এর মধ্যে? এই কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে হায়ার অ্যানিমালস এন্ড প্লান্টস। যত উচ্চ জাতীয় যত প্রাণী এবং উদ্ভিদ রয়েছে তাদের মধ্যে যে রিপ্রোডাকশনটা হচ্ছে সেটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। The sum total of all chemical reaction occurring in the body is known as, দেহের মধ্যে যত কেমিক্যাল রিয়াকশন হচ্ছে যেটা অকার হচ্ছে তার যে টোটাল সামটাকে আমরা কি বলে থাকি? মেটাবলিজম, ক্যাটাবলিজম, অ্যানাবলিজম না হিমোস্ট্যাটিস? তো তোমরা এটার অ্যান্সার কি করবে? ভেরি ইজি, এত ইজি কোয়েশ্চেন আসলে তো তোমরা ভাববে বাহ হয়ে গেল মার্কস। তো উত্তর হচ্ছে অবভিয়াসলি মেটাবলিজম। এবারে আমরা দেখে নিই হোয়াট ইজ মেটাবলিজম বা কি। দ্য সাম অফ দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রসেস ইন অ্যান অর্গানিজম, সেটা যে কোনো বডি হতে পারে, ঠিক আছে, অবভিয়াসলি লিভিং অর্গানিজমস, বাই হুইচ ইটস ম্যাটেরিয়াল সাবস্টেন্স ইজ প্রডিউসড, যার মাধ্যমে যে কোনো টাইপের সাবস্টেন্স গুলো প্রডিউস হয়, মেনটেনও হয় এবং ডিস্ট্রয়েড হয়, আর তার থেকে আমরা কি পাই? এনার্জি পাই। তো এই জিনিসটাকে আমরা বলি মেটাবলিজম। ঠিক আছে, এগুলো তোমরা আশা করছি জানো, আর না জানলে আমি আরেকবার করে এখানে থিওরিটা এই জন্যই অ্যাড করছি, শুধুমাত্র আমি যদি কোয়েশ্চেন্স অ্যান্ড এমসিকিউস দিয়ে দিই অনেকের কিছু কনফিউশন থাকতে পারে, আমি চাই না কোনো কনফিউশন থাকুক, আর এর পরেও যদি থাকে কোথায় জানাবে? অবভিয়াসলি কমেন্টে জানাবে। ঠিক আছে, সো দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং। আমি কয়েকটা স্টেটমেন্ট দেবো, তার মধ্যে থেকে তোমাদেরকে বলতে হবে কোনটা কারেক্ট। তার মানে তিনটে ভুল থাকবে। NBRI, National Botanical Research Institute is situated at Lucknow. এইটা বলার সঙ্গে সঙ্গেই মনে হবে যে এত বাজে অপশন কি দেয়, লাইক এভরিওয়ান নোজ যে ন্যাশনাল বটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে। Plant families like Convolvulaceae and Solanaceae are included in the other polynomials mainly based on the floral characters. Third point, all living organisms, present, past and future, are linked to one another by sharing of common genetic material but to varying degrees. হয়ে গেল। পরেরটা হচ্ছে অর্ডার সোলানাম, ড্যাটুরা, পিটুনিয়া আর প্লেসড ইন দ্য ফ্যামিলি সোলানেসি। তো যারা যারা অলরেডি মোটামুটিও ট্যাক্সোনমি জানো, আর সব থেকে ইজি যদি কোনো ফ্যামিলি পড়তে হয়, যেটা আমার ফেভারিট ফ্যামিলি ছিল, যেটা পড়তে আমার খুব ইজি লাগতো, দ্যাট ইজ সোলানেসি। তো অবভিয়াসলি উত্তর হচ্ছে, ও আমি তো বলেই দিচ্ছি বাট অপশনস এসে গেছে যে অনলি 1, 2 and 4 এই দুটো কারেক্ট, নাকি 4 নম্বরটা কারেক্ট, নাকি 2 and 3 বোথ কারেক্ট? তো উত্তর হচ্ছে অনলি 4 নম্বরটা কারেক্ট, মানে অর্ডার সোলানাম, ড্যাটুরা, পিটুনিয়া আর প্লেসড ইন দ্য ফ্যামিলি সোলানেসি। চলো লেটস মুভ অন টু নেক্সট কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি ভাবলাম সোলানেসি ব্যাপারে একবার মনে করিয়ে দিই, যারা পড়ে রেখেছে ভালো কথা, না পড়ে থাকলে ফ্যামিলি সোলানেসি ব্যাপারে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লান্ট ফ্যামিলি, সেটা একটা কন্টেন্স মোর দ্যান 3000 প্লান্ট স্পিসিস। সোলানেসির আন্ডারে পড়ছে যারা, কন্টেন্স মেনি স্পিসিস ইম্পর্টেন্ট ফর দ্য সার্ভাইভাল অফ দ্য হিউম্যান, মানে এর মধ্যে এমন কিছু স্পিসিস আছে যেটা হিউম্যান সার্ভাইভালের জন্য ভেরি ইম্পর্টেন্ট। অলসো ইনক্লুড সাম অর্নামেন্টাল প্লান্টস। ঠিক আছে, ফ্যামিলি সোলানেসি আন্ডারে কিছু অর্নামেন্টাল প্লান্টস থাকে, তো এগুলো এক্সট্রা ইনফরমেশন হয়ে গেল। চলো মুভ অন টু নেক্সট কোয়েশ্চেন। Which of the following statement is incorrect? ঠিক আছে, all the plants, animal, fungi and microorganism exhibit metabolism. পরবর্তী অপশনস বলছে interaction among the molecular components of the organelles result into the properties of cell organelles. পরবর্তী বলছে C option, properties of cellular organelles are present in the molecular constituents of organelles. Fourth option, cellular organization of the body is defining features of the life forms. তো এই যে চারটি আমি স্টেটমেন্ট বললাম, সেই চারটি স্টেটমেন্টের মধ্যে বলছে কোনটা ইনকারেক্ট। তোমাদের কি মনে হচ্ছে? অ্যান্সার কিন্তু অ্যাকচুয়ালি সি, প্রপার্টিজ অফ সেলুলার অর্গানেল যেটা থাকছে সেগুলো প্রেজেন্ট থাকছে কি বলছে মলিকুলার কনস্টিটিউয়েন্টের মধ্যে থাকছে, বাট অ্যাকচুয়ালি এটা ইনকারেক্ট। আর বাকি তিনটে যে ফ্যাক্ট রয়েছে সেগুলো কিন্তু একদম কারেক্ট। ঠিক আছে, তার পরবর্তী বলছে যে গ্রোথ বাই সেল ডিভিশন অকার্স ড্যাশ ইন প্লান্টস অ্যান্ড ড্যাশ ইন অ্যানিমালস, মানে বলছে যে এই যে সেল ডিভিশনটা হচ্ছে সেটা একটা কোনো একটা প্লান্টসে হচ্ছে আর একটা কোনো অ্যানিমালসে হচ্ছে। তো ড্যাশ আর ড্যাশের জায়গায় কি বলছে? কন্টিনিউয়াসলি, মানে প্লান্টসের ক্ষেত্রে কন্টিনিউয়াসলি অ্যান্ড অ্যানিমালসের ক্ষেত্রে অনলি আপ টু আ সার্টেন এজ। তার পরবর্তী অপশন বলছে অনলি আপ টু আ সার্টেন এজ, সেটা হচ্ছে শুধুমাত্র প্লান্টসের ক্ষেত্রে, আর কন্টিনিউয়াসলি হচ্ছে অ্যানিমালসের ক্ষেত্রে। কন্টিনিউয়াসলি হচ্ছে প্লান্টের ক্ষেত্রে, আবার কন্টিনিউয়াসলি হচ্ছে অ্যানিমালসের ক্ষেত্রে, নাকি লাস্ট অপশন
মানে প্লান্টসে অকারই হয় না, নেভার ইন প্লান্টস, আর নাকি কন্টিনিউয়াসলি ইন অ্যানিমালস। তো এর মধ্যে উত্তর হচ্ছে কন্টিনিউয়াসলি ইন প্লান্টস অ্যান্ড অনলি আপ টু আ সার্টেন এজ ইন অ্যানিমালস। স্বাভাবিক গ্রোথ মানুষের দেহে বা যে কোনো অ্যানিমালসের মধ্যে একটা সার্টেন এজ অবধি হয়, কিন্তু প্লান্টের মধ্যে কন্টিনিউয়াসলি হতে থাকে। ঠিক আছে, এটা ট্রিকি কোয়েশ্চেন, এটা খুব কনসেপচুয়াল, কনসেপ্ট মাথা থাকলে তবেই এটা পারবে। লেটস মুভ অন। মেটাবলিক রিঅ্যাকশনস টেক প্লেস কোথায়? ইন ভিট্রো, ইন ভিভো, বোথ এ অ্যান্ড বি অ্যান্ড নান অফ দ্য অ্যাবাভ। বলছে কি মেটাবলিক রিঅ্যাকশন, এক্ষুনি আমরা বললাম মেটাবলিক রিঅ্যাকশন কাকে বলে। তো এই রিঅ্যাকশনটা কোথায় হয়, ভিট্রো না ভিভো? তো উত্তর হচ্ছে কি ভিভো, কিন্তু আবার ফোনে চলে যেও না, মানে অবভিয়াসলি তোমরা সায়েন্স স্টুডেন্ট যাবে না, বাট ভেরি লেম জোক, বাট বোথ এ অ্যান্ড বি ইজ দ্য অ্যান্সার, ইন ভিট্রো অ্যান্ড ইন ভিভো। ঠিক আছে, মেটাবলিক রিঅ্যাকশনে আমি আর সংজ্ঞা দিলাম না বা ডেফিনেশন দিলাম না, আমি একবার বলে দিয়েছি। Which of the following organisms can sense and respond to environmental cues? কি বলছে এই যে অর্গানিজমের যে যেগুলো রয়েছে সেগুলো সেন্স করতে পারে, কোন টাইপ অফ অর্গানিজম? অপশনস রয়েছে ইউক্যারিওটিক অনলি, প্রোক্যারিওটস অনলি, বোথ এ অ্যান্ড বি, নাকি নান অফ দ্য অ্যাবাভ। উত্তর হচ্ছে বোথ এ অ্যান্ড বি। এ অ্যান্ড বি বোথ কি করতে পারে, রেসপন্ড করতে পারে যে কোনো এনভায়রনমেন্টাল কিউ। এবার বলতে পারে কিউসটা কি, অনেকেরই নাও জানতে পারে। তো কিউ মানে হচ্ছে গিয়ে সিগন্যাল দেওয়া, এনভায়রনমেন্টাল যে কোনো সিগন্যালকে সেন্স বা রেসপন্ড করতে পারে বোথ প্রোক্যারিওট অ্যান্ড ইউক্যারিওট। ঠিক আছে, 14 নম্বর প্রশ্ন বলছে লিভিং অর্গানিজমস ক্যান বি এক্সেপশনালি ডিফারেন্সিয়েটেড ফ্রম নন লিভিং অর্গানিজম অন দ্য বেসিস অফ হুইচ অফ দ্য ফলোইং এবিলিটিস। কি বলছে লিভিং অর্গানিজম, নন লিভিং অর্গানিজম, লিভিং অর্গানিজমকে কিভাবে আলাদাভাবে পুরোপুরি ডিফারেন্সিয়েট আমরা করতে পারি কার থেকে, নন লিভিং থিংস এর থেকে। অন দ্য বেসিস অফ হোয়াট? আমাদের অপশনসে রয়েছে রিপ্রোডাকশন অ্যান্ড এক্সক্রিশন, গ্রোথ অ্যান্ড মুভমেন্ট, responsiveness in touch and temperature, interaction with environment and progressive evolution. Sorry, no revolution, only evolution. তো এখানে উত্তর কোনটা হবে, বেসিস অফ হুইচ, লাস্ট যেটা ইন্টারাকশন উইথ এনভায়রনমেন্ট অ্যান্ড প্রোগ্রেসিভ এভলিউশনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, একদমই এক্সেপশনালি ডিফারেন্সিয়েট করতে পারি লিভিং অর্গানিজমকে নন লিভিং অর্গানিজমের থেকে। কারণ রিপ্রোডিউস তো নন লিভিং অর্গানিজমও হচ্ছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। আমি একটা ছোট পিকচার্স লাগিয়েছি, অবভিয়াসলি তোমরা জানো লিভিং থিংস এন্ড নন লিভিং থিংস এর মধ্যে ডিফারেন্স। তো হোয়াট আর দ্য টু কম্পোনেন্টস অফ বায়োনমিনাল নোমেনক্লেচার? যারা একদম পড়েছে, একদম ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে খুব সুন্দর করে নোমেনক্লেচার বোঝানো রয়েছে। বায়োনমিনাল নোমেনক্লেচারের দুটো ইম্পর্টেন্ট কম্পোনেন্টস কি, দ্য জেনেরিক নেম, দ্য স্পেসিফিক এপিথেট, বোথ এ অ্যান্ড বি না নান অফ দ্য। এটাও খুব ইজি, যারা যারা জানো যে বায়োনমিনাল নোমেনক্লেচার কিভাবে হয়। অবভিয়াসলি আমাদের দুটোই লাগবে, জেনেরিক নেমও লাগবে আবার স্পেসিফিক এপিথেটও লাগবে। তো অপশনস অ্যান্সারটা হবে বোথ এ অ্যান্ড বি। ঠিক আছে, কি বলছে একটু সুন্দর, একটু আমি ডেফিনেশন দিয়ে দিয়েছি বা একটু দিয়ে দিয়েছি থিওরি। সেটা হচ্ছে কি বায়োলজিস্ট ফলো ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড প্রিন্সিপাল টু প্রোভাইড সাইন্টিফিক নেম টু নোন অর্গানিজমস। আমরা কি করি জানি যে সায়েন্টিস্টরা কি করে, যে কোনো আমরা কোনো অর্গানিজমের নাম আমরা একটা রুল ফলো করে দিই। Each name has two components, the generic name যাকে আমরা বলি জেনাস and the specific epithet সেটাকে আমরা বলি স্পিসিস এর নেম। ঠিক আছে, hence the system is called binomial nomenclature, যেহেতু দুটোকে নিয়ে হয়। We can compare the generic, that is genus name with our surname, মানে জেনাস বা জেনেরিকটাকে আমরা আমার সারনেম, যেমন সেন, ব্যানার্জি, মুখার্জি, এগুলো যেমন আমাদের সারনেম হয়, তেমনই তোমরা কম্পেয়ার করতে পারো জেনাস ইজ এ সারনেম অফ দ্য অর্গানিজমস। ঠিক আছে, চলো নেক্সট 16 নম্বর কোয়েশ্চেন বলছে ইন ম্যাগনিফেরা ইন্ডিকা লেন, হোয়াট ডাজ লেন স্ট্যান্ডস ফর? অবভিয়াসলি আমরা ম্যাগনিফেরা ইন্ডিকার আমি এখন জিজ্ঞেস করবো না মানে কি, তোমরা সবাই জানো, আর এখন সিজন চলছে। হোয়াট ডাজ লেন স্ট্যান্ডস ফর? লিনটা কিসের? এগুলো আমরা কি হয়, এগুলো এতটাই ছোট ছোট জিনিস আমরা লিন নামে ওটা নিয়ে মাথা খাটাতে যাবো কেন? তো তাই না, এরকম হয় যে অনেক ছোট ছোট জিনিস যেগুলো আমরা নন ইম্পর্টেন্ট ভাবি, যতটা ইম্পর্টেন্ট আমরা পাত্তা দিচ্ছি না, সেটাই হয়তো হয়ে গেল কি যে অ্যান্সার এসে গেল ওখান থেকে কোয়েশ্চেন্স। তো লিন স্ট্যান্ডস ফর ল্যাটিন লামার, লিনিয়াস না লো অর্গানিজম? অপশনটা দেখলেই হয়তো মাথায় চলে আসতেই পারে, অবভিয়াসলি লিনিয়াস। ঠিক আছে, Mangifera indica, commonly known as mango, we all know is a species of flowering plant in sumac and poison ivy family, Anacardiaceae. ঠিক আছে, modern taxonomy studies require which of the following? Knowledge of external and internal structure. তো এই যে মডার্ন আমরা ট্যাক্সোনমিটা পড়ছি, এইটা কোন জায়গায় আমাদের রিকোয়ার্স হয়?
তো নলেজ আমরা এক্সটার্নাল এবং ইন্টারনাল স্ট্রাকচারের জন্য পড়ি, নলেজ ডেভেলপমেন্ট প্রসেস অ্যান্ড ইকোলজিক্যাল ইনফরমেশনের জন্য আমরা পড়ি, নলেজ অফ স্ট্রাকচার অফ সেল, নাকি অল দ্য অ্যাবাভ, কিসের জন্য আমরা ট্যাক্সোনমি স্টাডিটা পড়ি বা কি কাজে আমাদের লাগে, সেটা হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। আমাদের এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচার জানতে লাগে, নলেজ অফ ডেভেলপমেন্ট প্রসেস এবং ইকোলজিক্যাল ইনফরমেশন লাগে অর্গানিজমদের সেই জন্য, আর থার্ডলি নলেজ অফ স্ট্রাকচার অফ সেল তার জন্য আমাদের লাগে। পরবর্তী প্রশ্ন বলছে which of the following terms include all other terms, কোন ফলোইং টার্মস রয়েছে যেটা সমস্ত টার্মগুলোকে একসঙ্গে করে, মানে এখানে একটা টার্ম রয়েছে যেটা বাকি তিনটে টার্মকেও একসাথে মিন করে, ক্লাসিফিকেশন, নোমেনক্লেচার, ট্যাক্সোনমি না সিস্টেম্যাটিক্স। উত্তর হচ্ছে সিস্টেম্যাটিক্স। সিস্টেম্যাটিক্স এর মধ্যেই ট্যাক্সোনমি, নোমেনক্লেচার, ক্লাসিফিকেশন সবটা পড়ে। ঠিক আছে, একটু ট্রিকি কোশ্চেন, একটু ঘোরানো কোশ্চেন। তো এখানে বলছি আমি একটা জিনিস দিয়েছি যে হোয়াট ইজ সিস্টেম্যাটিক্স। ডেফিনেশনে বলছে কি সিস্টেম্যাটিক্সটা কি অ্যাকচুয়ালি, জি.জি. সিম্পসন in 1969 defined it as scientific study of the kinds and diversity of organism and of any and all relationship among them। তো সায়েন্টিফিক ভাবে যত অর্গানিজম আছে তাদেরকে আমরা স্টাডি করার জন্য তারা বলেছিলেন এটাকে, জি.জি. সিম্পসন এটাকে এইভাবে ডিফাইন করেছিলেন। ঠিক আছে, তো ফেনেটিক সিমিলারিটি রয়েছে, ফাইলোজেনেটিক রয়েছে, ট্রফিক রয়েছে, জিওগ্রাফিক, স্পেশাল রয়েছে, তো এরকম সমস্ত কিছু অনেক ইনফরমেশন যেগুলো এখানে অতটা দরকার নেই, তোমরা শুধু চলে আসি সিস্টেমেটিক্সে। Systematic is the study of historic relationship of group of biological organisms, the recognition and understanding of biodiversity. Tracing phylogeny is one goal of systematic, hence it is considered the study of biological diversity in evolutionary context. মানে মেইনলি আমরা এভলিউশনারি কনটেক্সট এবং ডাইভার্সিটির নানান ধরনের অর্গানিজমের ব্যাপারে সমস্ত রকমের জানার জন্য, পড়ার জন্য আমরা যেটা করি, যার আন্ডারে সমস্ত কিছু পড়ে, আমাদের কি কি বললাম এক্ষুনি, ক্লাসিফিকেশন, নোমেনক্লেচার, ট্যাক্সোনমি সবটাই পড়ে, তো সেইটাকেই আমরা, সেই স্টাডিটাকেই বলি সিস্টেম্যাটিক্স। ঠিক আছে, তো এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট আমার মনে হলো আমি দিলাম, সেটা হচ্ছে ট্যাক্সোনমি আর সিস্টেম্যাটিক্স এর মধ্যে ডিফারেন্সটা কি। ঠিক আছে, ট্যাক্সোনমি হচ্ছে ডিসিপ্লিন অফ ক্লাসিফাইং অর্গানিজম ইনটু ট্যাক্সা, আলাদা আলাদা করে অর্গানিজমকে ট্যাক্সাতে ডিভাইড করা। সিস্টেম্যাটিক্স হচ্ছে ব্রড ফিল্ড অফ বায়োলজি দ্যাট স্টাডিজ দ্য ডাইভার্সিফিকেশন অফ স্পিসিস, মানে সমস্ত ডাইভার্সিফিকেশন স্পিসিসকে নিয়ে বায়োলজির এই ফিল্ডে সিস্টেম্যাটিক্স পড়া হয়। পরবর্তী বলছে গভর্নস দ্য প্র্যাকটিসিং অফ নেমিং, ডেসক্রাইবিং, আইডেন্টিফাইং স্পেসিমেন প্রিজার্ভেশন। স্পেসিমেনকে আমরা প্রিজার্ভ করি হার্বেরিয়ামের মাধ্যমে, যেটা যদি জেনে থাকো খুব ভালো কথা। তারপরে আইডেন্টিফাই করার জন্য প্লান্টসকে আমরা আইডেন্টিফাই করি ট্যাক্সোনমির মাধ্যমে, কারণ ট্যাক্সোনমি আমরা না জানলে প্লান্ট কোথা থেকে এসেছে, কোন ফ্যামিলি থেকে এসেছে, তার স্পিসিসের নাম কি আমরা জানবো না, এবং তাকে ডেসক্রাইব করার জন্য এবং তাদের নাম প্র্যাকটিসের জন্য ট্যাক্সোনমি ইজ ইম্পর্টেন্ট। কিন্তু সিস্টেমেটিক governs the evolutionary history and phylogenetic relationship in addition to taxonomy। ট্যাক্সোনমির সঙ্গে রিলেটেড যত এভলিউশন হয়ে যে হিস্ট্রিটা আছে সেই ব্যাপারে আমরা পড়ি সিস্টেমেটিক্সে। ট্যাক্সোনমি মানে ক্লাসিফিকেশন প্লাস নোমেনক্লেচার মিলে ট্যাক্সোনমি হচ্ছে, প্লাস আর এখানে সিস্টেমেটিক মানে হচ্ছে ট্যাক্সোনমি প্লাস ফাইলোজেনি, আর ট্যাক্সোনমি মিন্স এখানে ট্যাক্সোনমি ইকুয়াল টু কি, ক্লাসিফিকেশন, নোমেনক্লেচার, তাহলে সিস্টেমেটিক ইকুয়াল টু ফাইলোজেনি, নোমেনক্লেচার, ক্লাসিফিকেশন, ইউ ক্যান কল ইট অলসো ট্যাক্সোনমি। তাই জন্যই যখন কোশ্চেনটা করা হয়েছিল সিস্টেমেটিক্স এর আন্ডারেই সমস্ত কিছু পড়ছিল। ঠিক আছে, আর দুটো কোয়েশ্চেন্স আছে। 19 নম্বর কোয়েশ্চেন, হোয়াট আর দ্য গ্রুপ অফ প্লান্টস অর অ্যানিমাল উইথ সিমিলার ট্রেটস অফ এনি র্যাঙ্ক কল্ড। কি বলছে, যে কোনো গ্রুপ অফ প্লান্টস যেটা রয়েছে আর অ্যানিমাল প্লান্ট যদি একই রকমের সিমিলার ট্রেটস দেখায় সেই র্যাঙ্ককে আমরা কি বলবো, স্পিসিস, অর্ডার, জেনাস না ট্যাক্সন। কিছু প্লান্ট আর অ্যানিমাল যখন সিমিলার ট্রেটস থাকবে তাদেরকে আমরা ট্যাক্সন বলবো। ঠিক আছে, নেক্সট এখানে একটা আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছি, একবার দেখে নিই। যেটা হচ্ছে কি সব থেকে উপরে পড়ে যেটা ডোমেন, তারপরে আসে কিংডম, অ্যানিমাল কিংডম, প্লান্ট কিংডম, তারপরে ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস আর স্পিসিস। মেইনলি আমরা যখন ট্যাক্সোনমি পড়ি, মেইনলি আমরা এখান থেকে কিংডম আমরা জানি, মেইনলি আমরা ফোকাস যেটা করি, যেটাতে বেশি মার্কস থাকে, দ্যাট ইজ ফ্যামিলি, ফ্যামিলি আর স্পিসিস, এখান থেকে বেশি কোয়েশ্চেন্স আসে। ঠিক আছে, যাই হোক পড়বো আমরা। পরবর্তী কোয়েশ্চেন 20 নম্বর কোয়েশ্চেন, বায়োনমিনাল নোমেনক্লেচারের মানে কি। Binomial nomenclature means, first option, two names, one given by zoologist, other by botanist. Possible. Second, one scientific name consisting of a generic name and a specific epithet. Third বলছে two names, one French and other is Latinized. Two names, one specific scientific, another হচ্ছে local। এর মধ্যে কোনটা হবে যেটাকে ডিফাইন করে, বায়োনমিনাল নোমেনক্লেচারকে ডিফাইন করছে, এর মধ্যে কোন অপশনটা। সেকেন্ড এটা, ওয়ান সাইন্টিফিক নেম কনসিস্টিং অফ আ জেনেরিক নেম আর একটা স্পেসিফিক এপিথেট। এক্ষুনি বললাম যে কোন দুটো পার্ট মিলে বায়োনমিনাল নোমেনক্লেচার হয়, একটা হচ্ছে জেনেরিক আর একটা হচ্ছে স্পেসিফিক এপিথেট, জেনাস আর স্পিসিস। ঠিক আছে,
তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করছি তোমাদের ক্লাসটা হেল্পফুল হয়েছে। যদি হয়ে থাকে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগছে। শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো, খুব জলদি আসবে নেক্সট ক্লাস। তো ততক্ষণ অবধি সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। বাই।